হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ম্যাথ হেভেন বাই বিসি মাইতি চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে দশম শ্রেণীর গোলক বলে একটা অধ্যায় আছে, ঠিক আছে? দশম শ্রেণীর গোলক বলে একটা অধ্যায় আছে। সেই অধ্যায়ের কিছু ইম্পর্টেন্ট সূত্র আছে, সেই সূত্রগুলো আমি একটু তোমাদের বোঝাবো। সূত্র বোঝানোর পরে তারপরে কিছু ভাইটাল অঙ্ক আছে, অঙ্কও করাবো। তার আগে সূত্রটা একটু তোমাদের বোঝার দরকার আছে। তো সূত্রটা গোলক সম্পর্কে তোমাদের ধারণা নিশ্চয়ই কম বেশি আছে। গোলক আমরা নিরেট গোলক দেখতে পাই, ফাঁপা গোলক দেখতে পাই। তো নিরেট গোলক বলতে তোমরা কি বুঝবে? নিরেট গোলক বলতে মার্বেল ভাবতে পারো। মার্বেল দেখো, নিরেট মার্বেল, মার্বেল নিরেট হয়, ঠিক আছে? মার্বেল নিরেট হয়। তারপরে তোমার ফুটবল দেখতে পারো, ফাঁপা ফুটবল, ঠিক আছে? ফুটবল, মার্বেল, শর্টপুট, স্কুলে যে খেলাধুলো শর্টপুট হয়ে থ্রো করা হয়, মনে করো বেশ ভারী একটা গোলাকার জিনিস, লোহার তৈরি, ওই সবই কিন্তু গোলক। তো গোলক নিরেট গোলক হতে পারে, ফাঁপা গোলক হতে পারে। তো আমরা দুটো গোলক নিয়ে আজ আমরা আলোচনা করব। এবার ধরো একটা নিরেট গোলক, এই যে গোলকটা দেখছো এটা নিরেট গোলক, একেবারে লোহার বল, এটা একটা লোহার নিরেট বল ভাবো। এর আয়তন জিজ্ঞেস করছি আমি, তাহলে কি করা যাবে? লোহার নিরেট বলের আয়তন কি করবে না 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে আয়তন, মানে নিরেট লোহার যে বলটা, মার্বেল বলো লোহার বল বলো, একে যদি গলিয়ে ফেলা যায় তাপ দিয়ে, তাহলে কত তরল পদার্থটা পাবো, মানে তার আয়তনটা বেরিয়ে যাবে, ঠিক আছে? তার সূত্রটা হচ্ছে 4/3 পাই আর কিউব, ঘন একক। আয়তন মানে ঘন একক হবে। এবারে দেখো 4/3 পাই মানে 22/7, আর এর মান, এই মানটা আমরা সাধারণত দেওয়া থাকে, ব্যাস দেওয়া থাকতে পারে, মোটামুটি ব্যাসার্ধ পেয়ে যাবো। তারপর মান পুট করলে আয়তনটা বেরিয়ে যাবে, ঠিক আছে? এটা নিরেট ঘনকের আয়তন যদি হয় তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করবো। এবার সমগ্র তলের ক্ষেত্রফল, একটা গোলক দিলাম, ধরো ফুটবল দিলাম, ঠিক আছে? ওটা তো গোলক, ফাঁপা গোলক। ফুটবলের সমগ্র তল মানে 4-5টা করে অঙ্ক করবো আমি। ফুটবলে 4-5টা করে অঙ্ক করে দেয়, তাহলে কত জায়গার অঙ্ক করতে হবে? সমগ্র তল মানে বাইরের 4-5টাকে বোঝাচ্ছি। সেটা হচ্ছে কি 4 পাই আর স্কোয়ার। এটা মনে রাখ, সমগ্র তলের ক্ষেত্রে বর্গ একক, ঠিক আছে? তাহলে নিরেট গোলকের মেইনলি দুটোই সূত্র, একটা আয়তন, একটা সমগ্র তলের ক্ষেত্রফল। ওকে, এবারে ধরো একটা অর্ধগোলক। অর্ধগোলক মানে ভাবো একটা মার্বেলকে ফাঁক করে দাও, ঠিক আছে? ওটা একটা নিরেট অর্ধগোলক। আর একটা বাটি, খাবার বাটি ভাবো, ওটা কিন্তু ফাঁপা অর্ধগোলক। তাহলে অর্ধগোলক দুরকম হয়, একটা মার্বেলের অর্ধেক ভাবো, অর্ধেক মার্বেল যাকে বলো নিরেট অর্ধগোলক, মানে ওটা অর্ধেকটা যদি মনে মনে কল্পনা করো। আর ফাঁপা অর্ধগোলক বাটি, এই দুটো অর্ধগোলক নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। যদি নিরেট অর্ধগোলক হয়, একটা হাফ মার্বেল, ঠিক আছে? হাফ মার্বেল ভাবো, হাফ মার্বেলের আয়তন কত? তাহলে পুরো মার্বেল যদি 4/3 পাই আর কিউব হয়, তাহলে হাফ মার্বেল 2/3 পাই আর কিউব। এটা কিন্তু অনেকটা মনে রাখার মতো। ওটা 4/3 পাই আর কিউব বলে, এটা 2/3 পাই আর কিউব, আয়তনটা গেল। এবারে সমগ্র তলের ক্ষেত্রফল যদি ফাঁপা হয়, যদি তোমরা ফাঁপা মানে একটা বাটি ভাবো, বাটির সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এটাও মনে রাখা সোজা। 4 পাই আর স্কোয়ার হলে এটা হবে 2 পাই আর স্কোয়ার। বেশ মজার, কিন্তু মনে রাখার মতো। এটা 4/3 পাই আর কিউব হলে এটা 2/3 পাই আর কিউব। এটা 4 পাই আর স্কোয়ার হলে এটা 2 পাই আর স্কোয়ার। এবার যদি সমগ্র তলের ক্ষেত্রে নিরেট হয়, এটা কিন্তু ফাঁপা বলেছি, মানে এটা বাটি। নিরেট মানে হাফ মার্বেলের কথা ভাবো, তার সমগ্র তলের ক্ষেত্রফল সেটা কিন্তু 3 পাই আর স্কোয়ার। কেন বলতো না, এই যে তলটা না, এই যে তলটা, এটা একটা তল, এটা নিরেট বলে এই তলটাকে আমরা অনুভব করতে পারি, মানে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি। এবং দেখো এইটা একটা বৃত্ত, এইটা একটা বৃত্ত, এর ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, আর বাকিটা ছিল 2 পাই আর স্কোয়ার এর মতো। আর এক্সট্রা হচ্ছে নিরেট অর্ধগোলকের এই তলটা, মানে আরেকটা পাই আর স্কোয়ার যোগ হয়, তাই তাকে 3 পাই আর স্কোয়ার বলা হয়, ঠিক আছে? এই সূত্রটা কিন্তু তোমাদের জানতে হবে। এবার এই সূত্র জানলে আমি দশম শ্রেণীর, সরকারি বই দশম শ্রেণীর কোষে দেখি 12 P185, এই পেজের 2 নম্বরের পার্ট 1 কিছু আছে, আমি প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে দেবো তোমাদের এক্ষুনি। এবং আমি দেখেছি আমার অভিজ্ঞতায়, ইউনিট বলো টেস্ট বলো, এখান থেকে একটা লেগে যায়, এমনকি ফাইনালেও এসছে। তাই এই কটা অঙ্ক তোমরা একদম মন থেকে বোঝার চেষ্টা করো,
ঠিক আছে, কোষে দেখি 12, পি 185, দশম শ্রেণী। আমি কিন্তু সূত্রগুলো মুছে দেবো এবার, কারণ সূত্র আমার কাজে লাগবে, এই জায়গাতে আমাকে অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, দশম শ্রেণীর অঙ্ক 16 দাগ, 16 দাগের 5খানা অঙ্ক আছে। ওই অঙ্কগুলো অত্যন্ত দামি অঙ্ক। ওকে, তো দেখো 16 দাগের 1 বলছে একটা নিরেট অর্ধগোলকের আয়তন আর সমগ্রত। আমি একটু একে বুঝিয়ে দিচ্ছি। একটা নিরেট অর্ধগোলক ভাব, ঠিক আছে, নিরেট অর্ধগোলকের কি দিয়েছে, এটা ব্যাসার্ধ, এটা তো ব্যাসার্ধ। নিরেট ব্যাসার্ধকে আমরা আর ধরে না, নিরেট অর্ধগোলকের আয়তন, তাহলে আয়তন সূত্র কি, নিরেট অর্ধগোলকের আয়তন। আচ্ছা, পুরো গোলক হলে 4/3 পাই আর কিউব, এটা দাও 2/3 পাই আর কিউব, ঘন একক। ঠিক আছে, নিরেট অর্ধগোলকের আয়তন আর তার সমগ্রত, তাহলে এর সমগ্রত, তাহলে নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। ঠিক আছে, আচ্ছা এটা নিরেট যেহেতু, তাহলে এটা হবে 3 পাই আর স্কয়ার, এটা হচ্ছে বর্গ একক। এগুলো 2 নম্বরের পার্ট, একটু লিখে বুঝিয়ে দিচ্ছি। এবার কি বলছে, নিরেট অর্ধগোলকের আয়তন আর সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান, অর্থাৎ এই দুটো সমান করো। এখন 2/3 পাই আর কিউব সমান 3 পাই আর স্কয়ার। ওকে, এবারে পাই পাই বাদ দাও, আর এখানে আর কিউব আছে, আর স্কয়ার আছে, তাহলে আর স্কয়ার বাদ দিয়ে দাও। তাহলে এখানে থাকলো 2/3, একটা আর থাকলো, সে পাশে থাকলো শুধু 3, পাই পাই বাদ গেছে, আর স্কয়ার বাদ দিয়ে দাও। তাহলে বা কত হলো, বজ্রগুণন করো, 2r সমান 9, বা আর সমান 9/2 সমান 4.5। আর বেরিয়ে গেল আর, অর্থাৎ ব্যাসার্ধ চাইছিল, কিন্তু আর বেরিয়ে গেল ব্যাসার্ধ একক। ওকে, এটা কিন্তু 2 নম্বরের পার্ট 1, এবং খুব সহজে বুঝালাম যাতে তোমাদের ভালো লাগে। একটু লিখে করলাম, কারণ 2/2, এখানে নম্বর কমার কোনো রাস্তাই নেই। ওকে, আর এই 16 দাগের এই যে 5খানা অঙ্কর মধ্যে আমি এখনো বলি এর মধ্যে একটা কমন আসে, তাই আমি এটা পার্ট 1 করছি, আবার গোলক করে পার্ট 2 করাবো, তখন হয়তো বাকিগুলো আবার হাত দেবো আমি। ঠিক আছে, মুছে দিচ্ছি, কিন্তু তোমরা পারলে স্ক্রিনশট করে নিও। আচ্ছা, এবার 2 দাগ দেখো, বলছে একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। তা নিরেট গোলক ভাবো, মার্বেল, তাহলে নিরেট গোলকে, আচ্ছা কি দিয়েছে, বক্রতলের ক্ষেত্রফল আর নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল। ও বাবা, আচ্ছা ঠিক আছে, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। এটার নিরেট গোলক বক্রতল মানে সমগ্রতল 4 পাই আর স্কয়ার, বর্গ একক। আর কি দিয়েছে, লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, চোঙ, তাহলে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল। সেটা তো এই মুহূর্তে এখানে আসছে, এটা আলাদা অধ্যায়, একটু মনে রাখো 2 পাই আর এইচ বর্গ একক। হয়েছে, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, আর লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। ঠিক আছে, এবার কি বলছে, এই দুটো সমান, এটা আমি সমান করবো এক্ষুনি। কিন্তু চোঙের উচ্চতা ও ব্যাস, এই চোঙের উচ্চতা ব্যাস দিয়ে দিয়েছে, চোঙের এইচ
উচ্চতা কত 12 সেমি। আর ব্যাস ব্যাস দিয়েছে কত 12, তাহলে ব্যাসার্ধ করে নাও 6। এটা চোঙের দুটো এক্সট্রা মান পেয়েছো। তো এবারে আমরা দুটো সূত্র সমান করি, এদিকে করছি। তাহলে এখন তাহলে ওটা হচ্ছে 4 পাই আর স্কয়ার আর ওটা 2 পাই আর এইচ। 2 পাই, আচ্ছা দুটোর আলাদা আছে মানটা, এটা একটু চেঞ্জ করে দাও, কারণ দুটোর আর তো একই হবে না। এটা R1 দাও, R1 দাও, 2 পাই R1 H। এবার প্রথমে কি করব আমরা, পাই পাই বাদ দাও, তাহলে 4 আর স্কয়ার 2 ইন্টু R1 কত দিয়েছে 6, H কত দিয়েছে 12, বা আর স্কয়ার সমান 2 ইন্টু 6 ইন্টু 12 বাই 4, 4 3 12, বা আর স্কয়ার সমান 36, বা আর সমান 6 সেমি। আর বেরিয়ে গেল। আর দেখো এই গোলকের ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ কিন্তু আমরা আর ধরেছিলাম। তাহলে এই দুটো ছবির সম্পর্ক দিয়ে দিয়েছিল, এর বক্রতলের ক্ষেত্রফল এর বক্রতলের ক্ষেত্রফল দুটো কিন্তু সমান বলছে, সেই সম্পর্ক থেকে আর বেরিয়ে গেল। ওকে, তাহলে আমাদের 2 দাগ হয়ে গেল। ব্যাস, এরপর 3 দাগ দেখো। আচ্ছা এটা মুছে দিচ্ছি, কিন্তু 3 দাগ বলছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। নিরেট অর্ধগোলক মনে করো, নিরেট, ঠিক আছে, এটা নিরেট একেবারে, মানে মার্বেল, এক ফাঁক মার্বেল মনে করো নিরেট অর্ধগোলক। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, নিরেট গোলক। ব্যাস, এটা কিন্তু নিরেট, ঠিক আছে। আচ্ছা, এর এইটাকে ধরো বড় আর, এর এইটাকে ধরো ছোট আর, ঠিক আছে। কি বলছে, দুটোর সমগ্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্রতল, তাহলে এর ব্যাসার্ধকে আমরা কি ধরলাম আর, ব্যাসার্ধ আর, তাহলে এর সমগ্রতল করি নাও, সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এটা যেহেতু নিরেট, তাহলে এটা হবে কত 3 পাই আর স্কয়ার বর্গ একক। এবার এটা আবার একটা নিরেট গোলক দিয়েছে, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে এর ব্যাসার্ধ কি ছোট আর ধরেছি আমরা, ছোট আর, তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কত হবে 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার বর্গ একক, ঠিক আছে। এবার এর সমগ্রতলের ক্ষেত্রফল এর সমগ্রতলের ক্ষেত্রফল মানে বক্রতল, দুটো সমান। তাহলে অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের মধ্যে দুটো সমান করো। এখন 3 পাই ক্যাপিটাল আর স্কয়ার 4 পাই স্মল আর স্কয়ার হয়েছে। তাহলে পাই পাই বাদ দাও প্রথমে, তাহলে কি থাকছে 3 আর স্কয়ার সমান 4 আর স্কয়ার, বা এবার কি হলো আর স্কয়ার বাই আর স্কয়ার সমান 4 বাই 3, বুঝতে পারছো নিশ্চয়ই। এবারে এপাশে রুট করো, এপাশে রুট করো, রুট ওভার করলে কি হবে আর বাই আর সমান 2 বাই রুট 3, হয়েছে বর্গমূল। বা এইটার মানে কত আর অনুপাত আর সমান 2 অনুপাত রুট 3, আর অনুপাত আর মানে দুজনের ব্যাসার্ধ দেখো অনুপাত 2 অনুপাত রুট 3 চাইছিল, তাই হ্যাঁ, অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধের অনুপাত হয়ে গেল। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। খুব সুন্দর অঙ্ক এগুলো। 2 নম্বরের পার্ট 1 একটু বুঝে করতে হবে,
ঠিক আছে। আচ্ছা, এরপরে 4 দাগ চলে এসো। 4 দাগ 4 বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল। নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতলের ক্ষেত্রফল এস। ওকে। আর আয়তন, তার আয়তন দিয়েছে কত না ভি। দিলে একটা কারো মান চাইছে এখানে, ঠিক আছে। তো আমরা কি জানি, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, নিরেট গোলক, তাহলে এস সমান 4πr²। নিরেট গোলকের বক্রতল মানে সমগ্রতলের ক্ষেত্রফল আয়তন ভি, গোলকের আয়তন 4/3πr³। এইটা এই সূত্র দুটো যেহেতু আমি প্রথমে আলোচনা করেছি। এবার চাইছে কি বলতো, চাইছে s³ বাই v²। তো মান বসিয়ে দাও। s মানে কত দেখে নাও, 4πr² তার কিউব বাই নিচে v² মানে এইটা স্কয়ার, 4/3πr³ স্কয়ার সমান কত হচ্ছে উপরে 16π³ বাই নিচে কত হচ্ছে দেখো, উপরে 4 কে 3 বার 64, উপরটা কিউব আছে তো, হ্যাঁ 64π³, হ্যাঁ ঠিক আছে। নিচে কত, 4 4 16, 16/9 π² আর টু দি পাওয়ার 6। ওকে। এরপরে r6 কেটে দাও মনে মনে, আর π³ π² কেটে গেলে উপরে কিন্তু একটা পাই থাকে, ভেবে দেখো। r⁶ কাটলাম, আর এখানে কিন্তু উপরে একটা পাই আছে এখনো। আর কি করব, এখানে একটু সরে আসছি, তাহলে উপরে থাকছে 64 ইন্টু 64 পাই আছে একটা, 64 পাই আছে একটা আমাদের, ইন্টু ওইটা উল্টে দাও, 9/16, 16 4 64 সমান 9 4 36 পাই, 36 পাই। অর্থাৎ এইটা যে আমাদের জিজ্ঞেস করছিল s³ বাই v², এইটার মান কিন্তু একদম এইটা 36 পাই। আশা করি বুঝা গেল, ঠিক আছে। আর একটা আছে, সেটা কিন্তু অত্যন্ত ভালো অঙ্ক। হ্যাঁ, পারলে স্ক্রিনশট করে নিও, কারণ আমাকে মুছে দিতে হচ্ছে, বোর্ডের অঙ্ক তো। ভিটা খুব ভালো অঙ্ক। একটি গোলকের ব্যাসার্ধ 50% বাড়িয়ে দাও, তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বাড়বে। আচ্ছা, এটা ব্যাসার্ধ দুরকম, একটা 100 দিয়ে ধরা যায়, একটা r দিয়ে ধরা যায়। আমি তোমাদের 100 দিয়ে করাচ্ছি। দেখো, ধরি আগের ব্যাসার্ধ, এটা সহজ হবে তোমাদের। আগের ব্যাসার্ধ 100 একক, তাহলে পরের ব্যাসার্ধ কত হবে না 50% বাড়িয়ে দাও, তাহলে 150 একক। আগের ব্যাসার্ধ 100 একক, পরের ব্যাসার্ধ 150 একক। এবার বক্রতলের ক্ষেত্রফল, তাহলে একটি গোলক, এটা গোলকের বক্রতলের ক্ষেত্রফল। এটা গোলক মানে এখানে পুরো গোলক ধরবে, আর তাহলে আগের বক্রতলের ক্ষেত্রফল, আগে বক্রতলের ক্ষেত্রফল কত হবে না, গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr², তাহলে 4π, আর মানে আগে কত ছিল 100², বক্রতলের ক্ষেত্রফল 4πr², আর বর্গ একক, আর
একটু ভেঙে দিতে পারো, এখানে এই থাকতেও পারে। তাহলে পরে বক্রতলের ক্ষেত্রফল সেও 4πr², 4πr মানে কিন্তু এইটা বর্গ একক। তাহলে কি বোঝানো গেল? আগের বক্রতলের ক্ষেত্রফল এটা, পরের বক্রতলের ক্ষেত্রফল এইটা। তা দেখতে পাচ্ছ ক্ষেত্রফল বেড়েছে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত বাড়লো? এটা মাইনাস এইটা 4π 150² মাইনাস 4π 100²। ঠিক আছে, 4π কমন নিয়ে নাও, কত? 150² মাইনাস 100² 225, দুটো শূন্য মাইনাস একের পিঠে 4টা শূন্য সমান 4π 12,500। এটা হচ্ছে ক্ষেত্রফল বৃদ্ধি বর্গ একক। বুঝা গেল? একটু গুছিয়ে করছি বলে একটু বড় মনে হবে, কিন্তু ভালো লাগবে তোমাদের। এবার বলছে কি শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি। তাহলে একটু এদিকে আসি, শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি কত হলো? না যেটা বাড়লো বাই আগের ক্ষেত্রফল এইটা ইন্টু 100। এটাই নিয়ম, শতকরা বৃদ্ধি হ্রাস হলে এটাই নিয়ম, যেটা বাড়লো বাই আগের ক্ষেত্রফল ইন্টু 100। এবার কি হচ্ছে 4π 4π কাটো, তাহলে 4টা শূন্য আছে, তাহলে দুটো দুটো 4টা, এখানে 4টা, তার মানে 125। অর্থাৎ শতকরা বৃদ্ধি ক্ষেত্রফল, শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি 125 হয়ে গেল। তাহলে গোলক অধ্যায়ের অবজেক্টিভ টাইপের 2 নম্বরের পার্ট 1 গুলো কমপ্লিট করে দিলাম। আশা করি এগুলো অত্যন্ত ভালো অঙ্ক, এবং এর মধ্যে 1-2 নম্বর তোমরা পাবে আমার দৃঢ় বিশ্বাস, কারণ এরপরে ইউনিটগুলোতে আছে। আর এগুলো করলে অঙ্কটা অনেকটা সহজ হবে। এবং এটা আমি পার্ট 1 করালাম, এরপরে আবার একটা গোলকের পার্ট 2 করবো, সেখানে তোমরা পরের অঙ্কগুলো পাবে, দেখতে পাবে। আর অঙ্ক কেমন লাগলো তোমরা জানাবে, যদি ভালো লাগে পদ্ধতি তাহলে কমেন্টে জানাবে, ঠিক আছে? আর চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করবে। এই টাইপের অঙ্ক আমি আপডেট পরপর দিতে থাকবো, তোমাদের আশা করি ভালো লাগবে। ওকে, ততক্ষণ ভালো থাকবে।